ওকে। আজকে আমরা হচ্ছে চ্যাপ্টার 8 এটা নিয়ে দেখবো। চ্যাপ্টার 8টাকে পড়বো। সো এখানে কি ঘাটাঘাটি শুরু করতে হবে? এগুলো কি আঁকতেছো? বেশি রেজাল্ট নয় কে নাম? আর ভুলই হয়ে গেছে। ভুলে হয়ে গেছে কেন এসব এখন? ওকে। সব ভুল টুল কইটো না আসলে, অ্যানোয়িং বিষয়। ওকে, আমরা চ্যাপ্টার 8টা মোটামুটি আজকে টার্গেট করে পড়াশোনা করবো, দেখা যাক কতটুকু আগানো যায়। তো বেসিক্যালি এখানটায় আমরা হচ্ছে কি ম্যাগনেটিক ফোর্স, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিক ফোর্স হচ্ছে বিহেভিয়ার, এগুলো নিয়ে মোটামুটি দেখবো। মূলত ম্যাথকে টার্গেট করে, কিছু প্রবলেমকে টার্গেট করে হচ্ছে আমরা আগাবো। রাইট। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা আসি আহ, যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য কি ধরনের ফোর্স হয়। আমরা তো জানি যে একটা ইলেকট্রিক ফিল্ডের জন্য সোর্স কি, তার চার্জ। ঠিক সেম ভাবে যখন একটা চার্জকে মুভ করাই, দ্যাট মিনস কারেন্ট ফ্লো করে, তখন একটা ম্যাগনেটিক ফিল্ডেরও ক্রিয়েট হচ্ছে এবং ম্যাগনেটিক ফিল্ডের জন্য এক ধরনের ফোর্স পাবা। তো মনে করো যে কোন একটা চার্জ পার্টিকেলের জন্য আমরা ফোর্স তো পড়ে আসছিলাম, যে কি ফোর্স সমান তার চার্জ আর ইলেকট্রিক ফিল্ডের যে গুণফল। সো এখন আমরা যদি কাকে অ্যাকাউন্ট করি, আমাদের ম্যাগনেটিক ফিল্ডকে, যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য কি ধরনের আহ তোমার ফোর্স ক্রিয়েট হবে। লেটস সে, মনে করো, বুঝছ কেন আমার ভয় হচ্ছে না? এই কথা বলিও না এখানে, নিজেদের মাইক মিউট করে রাখো সবাই। সো মনে করো আহ বাইরে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এটা অ্যাপ্লাই করা হচ্ছে এবং একটা চার্জ পার্টিকেল, লেটস সে নেগেটিভ চার্জ, সেটাকে এই ডিরেকশনে ইউ ভেলোসিটিতে মুভ করানো হচ্ছে। সো একটা চার্জ পার্টিকেল, তাকে আমি যখন কোনো একটা ভ্যালোসিটিতে মুভ করাচ্ছি কোথার মধ্যে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, এবং এই ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এই চার্জটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য এক ধরনের ফোর্স অনুভব করবে এবং ওকে আমরা ডিনোট করতেছি এফ এম দিয়ে। আর যেহেতু এখানে আমার কি কি ভেক্টর কাজ করতেছে, একটা চার্জ, তার ভ্যালোসিটি, তার ম্যাগনেটিক ফিল্ড, এবং অবশ্যই এটা যেহেতু একটা কি ভেক্টর ফিল্ড, অবশ্যই এখানে আমার ক্রস গুণ করে আনতে হবে। দ্যাটস ওয়াই ইউ ক্রস বি। এখন তুমি যদি টোটাল ফোর্সটা চিন্তা করো তাহলে কি পাচ্ছ, যেহেতু এখানে চার্জ সবসময় ছিল, চার্জ সবসময় ছিল, সো অবশ্যই একটা ইলেকট্রিক ফিল্ড এই কারণে ক্রিয়েট হবে। একটা ইলেকট্রিক ফিল্ড অবশ্যই চার্জের কারণে ক্রিয়েট হবে। আবার বাইরের ম্যাগনেটিক ফিল্ডও আছে। তার মানে তুমি হচ্ছে দুই ধরনের ফোর্স পাবা, একটা কি, একটা ইলেকট্রিক ফিল্ডের জন্য আর একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য। সো ওটাকে আমরা বলতেছি যে দুইটা ফোর্স পাবা, একটা এফি দিয়ে ডিনোট করতেছি আর একটা এফ এম দিয়ে ডিনোট করতেছি। এখন এফ সমান তুমি চাইলে এই দুইটা যোগ, টোটালটাকে যোগ করে লিখতে পারো, এবং এটার একটা আলাদা নাম হচ্ছে লরেন্জের ফোর্স ইকুয়েশন। রাইট। এখন আমরা তো জানি যে নর্মাল যে ফোর্সের ইকুয়েশন সেটা কি ছিল, যে ফোর্স সমান ভর গুণ ত্বরণ, বল সমান ভর গুণ ত্বরণ। এখন এক্সেলারেশন বা ত্বরণকে তো তুমি কি দিয়ে লিখতে পারো, যে ডিফারেন্সিয়েট অফ দ্য ভ্যালোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। টাইমের সাপেক্ষে তুমি যদি ভ্যালোসিটিকে ডিফারেন্সিয়েট করো তখন তো তোমরা কি পাচ্ছ, এক্সেলারেশন পাচ্ছ। সো আলটিমেটলি এই যে টোটাল ফোর্স, এটা কিন্তু এই জিনিসেরও সমান হবে। আচ্ছা, এখন আমরা ফোর্স দেখবো হচ্ছে আহ একটা কারেন্ট এলিমেন্টের জন্য। কারেন্ট এলিমেন্ট আসলে কি? কারেন্ট এলিমেন্ট আসলে কিছুই না। আহ তুমি যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটাকে যদি কোন দৈর্ঘ্যের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে ওটাকে যদি গুণ করো, কারেন্ট এলিমেন্ট হচ্ছে আইটিএল হিসেবে বলতে পারো। যদি এটা তোমার লাইন কারেন্টের জন্য, অনেক সময় হয় কি, তুমি
কোনো একটা সারফেসের জন্য কারেন্ট চিন্তা করতেছো। এখন মনে করো এই যে এখানে তুমি দেখতে পারো সারফেসটাকে চিন্তা করতেছো হচ্ছে কি, যে কারেন্ট হচ্ছে সেটা কে, আর টোটাল ছোট যে সারফেস সেটা হচ্ছে ডিএস, তো তখন কারেন্ট এলিমেন্ট হবে কে ডিএস। আবার যদি কোনো একটা ভলিউমের জন্য কারেন্ট চিন্তা করো তখন তাকে যদি জে হিসেবে চিন্তা করো, সো ইন দ্যাট কেস জে টিবি হবে তোমার কারেন্ট এলিমেন্ট, রাইট? এখন এবারে ক্লাস নিচ্ছে বাল হঠাৎ। এই সচিব দেবনাথ, সে কে? আর সচিব দুইজন আছে, তাদের মাইক মিউট না কেন? বলছি বলতে জয়েন করে বসেছিলাম। জয়েন করে বসেছিলাম। এই সচিব, সবাই সবার মাইক মিট করো। যাই হোক, এখন তোমরা কি পাচ্ছ মনে করো আইডিএল। হুম এটা তো কারেন্ট এলিমেন্ট। এখন আই কে চাইলে তো তোমরা কিভাবে লিখতে পারো যে ডিকিউটিটি অর্থাৎ চার্জ ফ্লো রেটটাকে হিসেবে চিন্তা করতে পারো। ইন দ্যাট কেস আই এর জায়গায় যদি তোমরা ডিকিউটিটি লিখো, আবার ডিএলটিটি এটা আবার কি বোঝাবে? তোমাদের ভ্যালোসিটি, তাই না? মানে ডিএলটিটি এটা হচ্ছে কি, সরণটা চেঞ্জ হচ্ছে কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। দ্যাট মিনস ইউর ভ্যালোসিটি। তো ওই আইডিএল কে সে কারণেই তুমি কিভাবে লিখতে পারো, ডিকিউ ইন্টু ইউ আকারেও লিখতে পারো। এখন এফ, যে ফোর্স, ফোর্স সমান তোমরা কি লিখছিলে একটু আগে? যদি এখানটায় দেখো যে ইউ ক্রস ভি, কিউ ইউ ক্রস ভি, সো কিউ ইউ এর জায়গায় চাইলে লিখতেই পারো কি, আইডিএল, রাইট? সো এই কারণে ডিএফ টাকে যখন লিখতেছো তখন আইডিএল ক্রস ভি আকারে লিখতেছো। এখন যদি তুমি টোটাল ফোর্সটাকে চিন্তা করো, ইন দ্যাট কেস তুমি ইন্টিগ্রেশন করবা। আচ্ছা, এখন আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে দুইটা কারেন্ট এলিমেন্টের মধ্যে ফোর্সটাকে ক্যালকুলেশন করা। দেখো, তুমি যদি ফোর্স, তুমি যদি ফোর্সটাকে চিন্তা করো, এখানে দেখো আইডিএল ওয়ান আর ডিবি টু। আচ্ছা একটু দেখো এখানে কেন ডিএল ওয়ান আর এখানে কেন ডিবি টু। মনে করো এই যে লুপ, এটার মধ্যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে সিমিলারলি আরেকটা লুপে কারেন্ট ফ্লো হচ্ছে। এখন আমরা যখন এখানে দেখতেছিলাম যে একটা ইলেকট্রন ফ্লো হচ্ছে একটা বাইরের ম্যাগনেটিক ফিল্ডের কারণে, বা বাইরের ম্যাগনেটিক ফিল্ডের ভিতর, তখন সে ফোর্সটা পাচ্ছে। সো সেম কেস, লেটস সে তোমরা যখন কিনা চিন্তা করতেছো যে এই লুপে একটা কারেন্ট ফ্লো হচ্ছে আর এই লুপে আর একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এখন যখন কিনা এই লুপটাতে একটা কারেন্ট ফ্লো হয় তখন কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ডেরও ক্রিয়েট হয়, রাইট? যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে সেই জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। সেম ভাবে এখানে যখন আরেকটা কারেন্ট ফ্লো হচ্ছে তখনও এখানে আরেক ধরনের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, কারণ এই ম্যাগনেটিক ফিল্ডটা এইটার জন্য বাহ্যিক কি ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। আবার এখানে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে এটা কিন্তু এটার জন্য কি একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। তার মানে এইখানে যখন আমার কারেন্ট ফ্লো হচ্ছে দ্যাট মিনস দ্য ফ্লো অফ চার্জ, ইন দ্যাট কেস তোমরা এই চার্জটাও বাইরের ম্যাগনেটিক ফিল্ডের একটা কি ফোর্স অনুভব করবে। সো ওইটা আমরা এখন ক্যালকুলেশন করতে যাচ্ছি। তো এখানে যদি ওই একইভাবে ক্যালকুলেশন করতে চাই, আহ যে নর্মালি আইডি এল ওয়ান, তার মানে এই লুপে কারেন্টটা ফ্লো হচ্ছে আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে যে বাইরের এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, আর সেকেন্ড যে লুপটা ছিল ওইখানে কারেন্ট ফ্লো হওয়ার কারণে। এখন ডিভি টু, এটা তুমি চাইলে ওই যে পিওর সেভার্টস ল, যেটা আমরা চ্যাপ্টার 7-এ দেখতেছিলাম, সো ওইখান থেকেও ডেভেলপ করা যায় এই জিনিসটা। ঠিক আছে, কিছুই না। তো এরপর কি করবা? নর্মালি ডিভি টুর ভ্যালু এখানে বসাবা, ক্যালকুলেশনটা করবা, তোমার তখন এই ধরনের রেজাল্ট আসবে। এখন এটা তো ক্ষুদ্র একটা ফোর্স, তুমি যদি কি করতে চাও তাকে পুরোপুরি ভাবে জানতে চাও তাহলে দুইবার ইন্টিগ্রেশন করা লাগবে, কারণ এখানেও ডি আছে এখানেও ডি আছে, রাইট? দুইবার ডিফারেন্সিয়েট করতে হচ্ছে এই কারণে। আর এখানে লুপটা কি হবে, একবার এল ওয়ান এর জন্য
আর একবার L2 ক্লোজ লুপের জন্য। আমরা একটা ম্যাথ দেখি। দেখো তোমাকে কি বলা হচ্ছে যে একটা চার্জ পার্টিকেল, হ্যাঁ, যার ভর হচ্ছে 2 কেজি, আহ তার চার্জের যে ভ্যালু সেটা হচ্ছে 3 কুলম, স্টার্ট করতেছে হচ্ছে 1 - 2.0 একটা ভ্যালোসিটি নিয়ে, ইলেকট্রিক ফিল্ডেরও ভ্যালু বলে দিচ্ছে এবং বলছে টাইম যদি 1 সেকেন্ড হয়, তোমাকে এই কয়টা জিনিস ডিটারমাইন করতে বলা হচ্ছে। আমি একটু কন্ডিশনটা বোঝার ট্রাই করি। ওকে, মনে করো একটা ত্রিমাত্রিক কোঅর্ডিনেট সিস্টেম। এখানে মনে করো জেড, লেটস সে এক্স, লেটস সে ওয়াই। সো এই চার্জ পার্টিকেলটা ছিল 1 - 2, 0 ধরে নেই এই পয়েন্টটা হচ্ছে 1 - 2, 0। এই পয়েন্টটাতে আসলে কি আছে? এই পয়েন্টটাতে হচ্ছে একটা চার্জ আছে, ঠিক আছে? চার্জ আছে যেটার ভর হচ্ছে 2 কেজি, আর এর মধ্যে যে টোটাল চার্জের ভ্যালু সেটা হচ্ছে 3 কুলম। এখন এইটা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে কি করতেছে, পাস করতেছে। আবার একটা ভ্যালোসিটি নিয়ে পাস করতেছে, লেটস এটা এইদিকে যাচ্ছে এবং বাইরের একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। তো 1 সেকেন্ড পর তোমার এর মধ্যে কি পরিমাণ ফোর্স হবে, তারপর কি পরিমাণ ভ্যালোসিটি হবে, এক্সেলারেশন হবে, এটাই আসলে বের করার কথা। আচ্ছা, এখন আমরা তো জানি যে এফ সমান কি এম এ, বা টোটালি কিউ ই। তাহলে এ সমান তুমি বের করতে পারো না কিউ ডিভাইড বাই এম ই। হুম, তোমার তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দেওয়াই আছে। তুমি চাইলে এখন কিউ আর এম এর মান যদি পাও বা বসায় দাও, তুমি এ এর ভ্যালু পাবা। এখন এ কে চাইলে কিভাবে লিখতে পারা যায়, যে ডিফারেন্সিয়েট অফ ইউ উইথ রেসপেক্ট টু টি। মানে কি, তোমার ভ্যালোসিটিটাকে টাইমের রেসপেক্টে যদি কি করো, ডিফারেন্সিয়েট করো, তাহলে তো এক্সেলারেশন পাওয়া যায়। দ্যাট মিনস তোমার যে এখানে এক্সেলারেশন আছে এটা তো তিনটা আহ অংশে বিভক্ত, মানে তিনটা কম্পোনেন্ট কোঅর্ডিনেট সিস্টেমের, এক্স, এ, ওয়াই, এ, জেড। ঠিক আছে, ঠিক সেম ভাবে তোমার যে ইউটা আছে তাহলে তারও কি থাকবে, তিনটা উপাংশ থাকবে, ইউ এক্স, ইউ ওয়াই এন্ড ইউ জেড বরাবর। এখন তুমি যদি এখান থেকে তাদেরকে মিলাও, তো এই যে টি ইউ ডিএক্স উইথ উইথ রেসপেক্ট টু ডিটি, এটা সমান কি আসবে, 18। ঠিক আছে, সো এরপর তুমি যদি ইন্টিগ্রেশন করো, নর্মাল এটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি, যে টাইমের রেসপেক্টে যদি ইন্টিগ্রেশন করো 18 টি পাবা, আর একটা কনস্ট্যান্ট পাবা, কনস্ট্যান্টটাকে আমরা লিখতেছি এ। সেম ভাবে ডিইউ ওয়াই ডিটি, এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো, ইউ ওয়াই এর ভ্যালু পাবো 15 টি প্লাস বি, এটা একটা কনস্ট্যান্ট। আর এখানে যেহেতু টোটালি 0 ছিল, তার মানে কোনো টি আসবে না, আর সরাসরি একটা কনস্ট্যান্টই আসবে। এখন দেখো টি ইজ ইকুয়াল টু 0 সময়ে প্রশ্ন তোমাকে কিন্তু বলে দিতে, তুমি স্টার্ট করতেছো ভ্যালোসিটি 4ax প্লাস 3az। তার মানে এটা হচ্ছে টাইম যখন শূন্য তখন তোমার ভ্যালোসিটি, আর এ পয়েন্ট হচ্ছে তোমার টাইম যখন শূন্য তখন তোমার যে অবস্থানটা বা তোমার যে পজিশনটা। সো এখানে তুমি হিউর ভ্যালু পাইছো, তারপর কি, এখন টাইমটাকে যদি 0 বসাও, এখানে যদি টাইমের ভ্যালু 0 বসাও, লেটস সে ইউ এক্স। সো ইউ এক্স এর প্রথম যে ভ্যালু সেটা কত, 4। ইউ ওয়াই এর জন্য টি ইজ ইকুয়াল টু 0 তে যে ভ্যালু সেটা হচ্ছে 3। সরি, ইউ জেড এর জন্য টাইম ইজ ইকুয়াল টু 0 তে যে ভ্যালু সেটা হচ্ছে 3, আর ইউ ওয়াই এর কোনো এখানে কম্পোনেন্ট নাই, দ্যাট মিনস 0। সো ইন দ্যাট কেস তুমি যদি টি ইজ ইকুয়াল টু 0 বসাও, হ্যাঁ, তার মানে তুমি কি পাচ্ছ, এখানে টি ইজ ইকুয়াল টু 0 এর একটা ভ্যালু পাচ্ছ, সেটা কি, আদি ভ্যালু তো হচ্ছে 4, দ্যাট মিনস এ এর ভ্যালু হচ্ছে 4। একইভাবে বি এর কোনো আগে থেকে ভ্যালু নাই, কিন্তু 0। আর ইউ জেড যে টাইম ইজ ইকুয়াল টু 0, এটাতে ভ্যালু ছিল 3, দ্যাট মিনস সি ইজ ইকুয়াল টু 3। সো এখন তুমি চাইলে ইউটি এটাকে আকারে লিখতে পারো, যে এখানে যে ভ্যালুগুলো পাইছো, কনস্ট্যান্ট গুলোর মানও পাইছো, সেগুলো জাস্ট এখানে লিখছে, এটা কমা দিয়ে বুঝছে, মানে কি 18t+4ax, 15t ay, 3az প্লাস করে লিখবে আর কি। এখন টাইমের মান যদি তুমি 1 বসায় দাও, তাহলে তুমি সিম্পলি ক্যালকুলেশন করলে এই রেজাল্টটা পাবা। হ্যাঁ, তুমি চাইলে এই ভ্যালুটার, মানে এটা তো একটা ভেক্টর, এটা কি বের করতে পারো, পুরা মানটা বের করতে পারো, যেটা কি √22² প্লাস 15² প্লাস 3²। এখন তুমি যদি টাইম সমান 1 সেকেন্ডে কি বের করতে চাও, যে এর কাইনেটিক এনার্জিটা কত, এ তো ভর জানো,
তাহলে আমরা হাফ এম ভি স্কোয়ার বা ইউ স্কোয়ার যাই বলি না কেন, এর ভ্যালুটা যদি গুণ করে দিই হাফ এম এর সাথে, তাহলে তো তার টোটাল কাইনেটিক এনার্জিটা পেয়ে যাচ্ছি জুল এককে, রাইট? সো এখানে তুমি ভ্যালুটা বের করে নিবা ইউর। এটা কখন টাইম, যখন 1 সেকেন্ড। আবার তোমাকে এরপর ডি নাম্বার কোয়েশ্চেনটাতে বলা হচ্ছিল যে এটার পজিশনটা বের করো। 1 সেকেন্ড পর সেটা কোন পজিশনে এসে থাকবে, আগে ছিল কোথায়? আগে ছিল আমার হচ্ছে 1 - 2, 0 পয়েন্টে, এখন সেটা কোন পয়েন্টে আছে, এটা তোমাকে ডিটারমিন করতে হবে। এখন দেখো তোমাদের যে ইউর ভ্যালু, হুম ইউর ভ্যালু এখানে এল দিয়ে বোঝাচ্ছে তোমার হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্যটা বোঝাচ্ছে, বা এটা কোন পজিশনে আছে, চাইলে এটাকে এক্স ওয়াই জেড আকারে লিখতে পারো। সো সেম তুমি যেভাবে একটু আগে এক্সেলারেশন থেকে ভ্যালোসিটিটা বের করছো, ঠিক সেম ভাবে ভ্যালোসিটি থেকে তোমাকে পজিশনটা বের করা লাগবে। সো এটা তো তুমি জানো 18t+4, এটা হচ্ছে আমার এ এক্স এর উপাংশ, 15t আমার হচ্ছে এ ওয়াই এর উপাংশ, আর 3 হচ্ছে এ জেড এর। সো ডিএক্স ডিটি সমান তাহলে কি আসবে 18t+4, একইভাবে ডিওয়াই ডিটি আসবে 15t, ডিজেড ডিটি আসবে 3 এখন তুমি যদি এক্স এর ভ্যালু বের করতে চাও এটাকে সিম্পলি ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন করলে আশা করি তুমি পারবা যে এটা কি টি আছে, তাহলে t² / 2 আসবে, এখন 18 এর সাথে গুণ করলে 9t²। এখানে যদি 4, তাহলে 4t, আর একটা কনস্ট্যান্ট a1 আনতে হবে। একইভাবে 15t আছে, তাহলে কি হবে t²/2 ইন্টু 15, দ্যাট মিনস 7.5t², আর একটা কনস্ট্যান্ট আনতে হবে b1। এখানে শুধু 3 আছে, তার বেঞ্চ 3t আসবে, আর একটা কনস্ট্যান্ট আসবে। এখন সেম প্রসিডিউর তুমি যে একটু আগে করছো, যে t = 0 সময়ে তোমার তো অবস্থানটা বা পজিশনটা জানা ছিল, এখন তুমি এখানে টি এর ভ্যালু 0 বসাবা, আর পজিশন মানে এক্স ওয়াই জেড t = 0 সময়ে কত সেটা তুমি জানো। সিম্পল একটা ক্যালকুলেশন করলে এই কনস্ট্যান্ট গুলো পাই যাবা। কনস্ট্যান্ট গুলো পেয়ে যাওয়ার পর তুমি কিন্তু টোটাল টাইমের ফাংশন আকারে তাকে লিখতে পারতেছো, এবং টি এর মান যখন 1 বসাবা, আহ তারপর তুমি কি পয়েন্টটা পেয়ে যাবে আর কি, অর্থাৎ এক্স এর দিকে কতটুকু গেছে, ওয়াই এর দিকে কতটুকু গেছে, জেড এর দিকে কতটুকু গেছে। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো সবাই। সেম প্রসিডিউরে 8.1টা একটু ট্রাই করবা, প্র্যাকটিস এক্সারসাইজ। আচ্ছা, আর একটা সেম ক্যাটাগরির প্রবলেম তুমি এখন যা করছো অলমোস্ট সেম ক্যাটাগরির, সেটা হচ্ছে এক্সাম্পল 8.2। সেখানে কি বলতেছে দেখি, যে এখানে বলা হচ্ছে যে একটা চার্জ পার্টিকেল যেটার ভর হচ্ছে 2 কেজি, এটা 1 কুলম্ব, এবং স্টার্ট করতেছে কি অরিজিন থেকে। তার মানে তোমার যে স্টার্টিং পজিশন দ্যাট মিনস 0, 0, 0, অ্যান্ড ইউ আর গিভেন ভ্যালোসিটি, দ্যাটস দ্যাটস কি 3 AY m/s, মানে ওয়াই উপাংশ বরাবর তার একটা কি আছে, আদি ভ্যালোসিটি আছে। এবং সে যখন ট্রাভেল করতেছে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, কি করতেছে ট্রাভেল করতেছে, আগে ছিল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, এখন এখন যাচ্ছে কোথায়, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। সো এইটুকু জাস্ট পার্থক্য, আগে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সে পাস করতেছিল না, এখন একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে কি করবে, সে পাস করবে। আচ্ছা, এখন দেখো টাইম, টাইমের তো একটা কি আছে, বলতে যে 4 সেকেন্ড পর তার তুমি কি কি বের করে জিনিসগুলো বের করেছে, ভ্যালোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন, ম্যাগনেটিক ফোর্স কত হতে পারে, আহ তার পটেনশিয়াল এনার্জি কত হতে পারে, এই টাইপের। আমরা আগাই। তো আমরা দেখছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড যখন চেঞ্জ হচ্ছে, বা ম্যাগনেটিক ফিল্ড যখন থাকতেছে ইউনিফর্ম আকারে, তখন একটা কি আছে, তার আহ ফোর্স আছে, যেটাকে আমরা বলছিলাম Q/U×V। এইটা তো আমার সেই আদি যুগের সূত্র, যে ভর গুণ ত্বরণ সমান হচ্ছে ফোর্স, তার মানে এটা সমান থাকবে। তো এখানে এ তুমি কি লিখলা, যে DU/DT, এবং চাইলে Q/M এটাকে U×B আকারে লিখতে পারো। আচ্ছা, U×B এটা বের করা যাবে না, এখানে কি করতেছে হাফ, এ হাফ করতে আসছে দেখো, কিউর ভ্যালু হচ্ছে 1, এম এর ভ্যালু হচ্ছে 2, দ্যাটস ওয়াই হাফ, আদার্স কোনো কিছু থেকে কিন্তু আসে নাই, এবং U×B করতেছে। তো আমরা ইউ কে চাইলে লিখতে পারি যে তার কি আছে, U/X, U/Y, U/Z, তিনটা আলাদা আলাদা অংশে বিভক্ত করতেছি। এবং এই যে ম্যাগনেটিক ফিল্ড এটা কিন্তু কি আমার ইউনিফর্ম, তার মানে টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না, যেহেতু এটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না, তো এটা এরকম কি 0, 0, 10, অর্থাৎ এখানে শুধুমাত্র কি আছে, জেড বরাবর উপাংশটা আছে। জাস্ট তুমি এখন কি করবা, সিম্পলি ক্রস গুণনটা করবা এবং এর রেজাল্টটা লিখলা, ভালো কথা। আচ্ছা, এখানে দেখো এটা কিন্তু DU/DT সমান, তার মানে তুমি 5U/Y এটাকে বলতে পারো DU/X/DT, অর্থাৎ এক্স উপাংশের যে ভেলোসিটি তাকে যদি তুমি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তাহলে পাবা 5U/Y। একইভাবে
ওয়াই অংশের দিকে যে ভ্যালোসিটি বা ওয়াই অংশের রূপাংশের দিকে যে ভ্যালোসিটি তাকে যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তাহলে পাবে -5 u(x). সিম্পলি সি ইউ জেড কে করলে সেটা কি পাচ্ছ 0। এখন এটাকে দেখো, তুমি যদি ইউ জেড বের করতে চাও তাহলে হচ্ছে কি সিম্পলি ইন্টিগ্রেশন করবে, যেহেতু এটা 0 তার মানে অবশ্যই শুধুমাত্র একটা কনস্ট্যান্ট আসবে। আচ্ছা, এখন এইখান থেকে তুমি একটু আসো, মনে করো ডি ইউ এক্স ডিটি এটা লিখছো, এটাকে আরেকবার যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি লিখতে পারো, ডি স্কয়ার ইউ এক্স ডিফারেন্সিয়েট করতেছো ডিটি স্কয়ার এর সাথে, কত ডাবল ডাবল ডিফারেন্সিয়েশন। এবং এখানে যদি ডিফারেন্সিয়েট একবার করছো, এখানেও আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে না, দ্যাট মিনস 5 dy ডিটি আসতেছে। রাইট, এটুকু আশা করি বুঝতে পারছো। সিম্পলি এই জিনিসটাকে এখানে আরেকবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। আচ্ছা, এখন ডিওয়াই ডিটি এটা তো এই জায়গায় ভ্যালু আছে -5 u(x). সো তুমি চাইলে এই জায়গায় -5 u(x) বসাই দিতে পারো, তখন কি 5 আর 5 গুণ করে -25 u(x) আসতেছে। So একটু সাজাই লিখলে এভাবেই আসবে। এবং তুমি যদি ম্যাথের কোর্স করে থাকো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে তুমি জানো যে এই জিনিসের সলিউশনটা হবে u(x) c1 cos 5t প্লাস c2 cos 5t। এখানে c1 আর c2 কি তোমার দুইটা আরবিটারি কনস্ট্যান্ট। সো এটা আসলে কোথেকে আমরা পাচ্ছি, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা থেকে। আচ্ছা, ভালো কথা গেল। এখন তুমি দেখো এখানটায় 5 ui সমান du(x) dt এটা আছে, ভালো কথা। তুমি একটু আগে u(x) এর ভ্যালু পেয়ে গেছো। সো এখানে যদি u(x) এর ভ্যালুটা তুমি পুট করো তাহলে তুমি কিন্তু uy এটারও ভ্যালু বের করতে পারবে। তো u(x) এর ভ্যালুটা এখানে পুট করছে, তাকে ডিফারেন্সিয়েট করছে cos 5t কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাচ্ছ, -sin 5t। সো আলটিমেটলি সিম্পল জিনিস, ঠিক আছে। এখানে 5 ui আছে, তারপরে তুমি ইউআই শুধু ইউআই এর ভ্যালুটা বের করে নিতে পারবা। ঠিক আছে, আশা করি এটুকু তোমাদের ঝামেলা হওয়ার কথা না। তার মানে তুমি ইউআই পেয়ে গেছো, ইউএক্স পেয়ে গেছো, ইউ জেডও পেয়ে গেছো। এখান থেকে ইউ জেড হচ্ছে একটা কনস্ট্যান্ট, ইউএক্স ইউআই এটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে বাট কস আর সাইন ফাংশন আকারে। এবং তুমি চাইলে এটাকে এখন সলিউশন করতে পারবা যে আমার কনস্ট্যান্ট গুলোর মান কি হবে, অর্থাৎ c1 c2 তারপর হচ্ছে c0 এগুলোর মান কি হবে। এখন আমরা কোথায় যাবো, t=0। t=0 তে আমাদের আদি যে ভ্যালোসিটিটা ছিল সেটা কত, 3ay। তার মানে শুধুমাত্র y এর উপাংশ বরাবর একটা ভ্যালোসিটি আছে, x আর z বরাবর। আর শুরুর দিকে অত টাইম = 0 তে কোনো ভ্যালোসিটি ছিল না। সো টাইমের মান 0 বসাবা, এখানে 0 0 এগুলো সব পুট করলে c1 এর ভ্যালু মনে করো পাইলা 0, c2 এর ভ্যালু পাইলা 3। এটা জাস্ট সিম্পল একটা ক্যালকুলেশন। আর c0 এর ভ্যালু তুমি পাইলা 0। এন্ড ফাইনালি তুমি টোটাল ইউ এর ভ্যালুটা লিখতে সেটা চাইলে কমা দিয়ে লিখতে পারো, অথবা এভাবে লিখতে পারো যে 3 sin 5t ax প্লাস 3 cos 5t ay প্লাস 0 az। অথবা তুমি কমা কমা দিয়েও লিখতে পারো। আচ্ছা, এখন তো তোমাকে আসলে প্রশ্ন বলছিল হচ্ছে টাইম = 4 যখন হবে তখন আসলে ইউর ভ্যালোসিটিটা কত হচ্ছে। হ্যাঁ, সো ইন দ্যাট কেস তুমি যদি টাইমের মান 4 পুট করো, দ্যাটস ওয়াই তুমি কি পাবা, এই ভ্যালুটা পাবা। তো এই যে এর ভ্যালু এখন তুমি যদি বের করতে চাও এক্সিলারেশনের ভ্যালু, তাহলে কি করবা, এখন টাইমের রেসপেক্টে যে ভ্যালু এই জিনিসটাকে কি করবা, ডিফারেন্সিয়েট করবা। অনেকেই ভুল করে হয়তো কি করে দিতে পারো, এই জায়গার ভ্যালুটাকে আহ, এই জায়গার ভ্যালুটাকে কি করতে পারো, যে ডিফারেন্সিয়েট করতে পারো। তখন কিন্তু এটা কনস্ট্যান্ট ভ্যালুকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কিন্তু কি পাবা না তুমি, আহ কোনো মানে 0 চলে আসবে। সো সবসময় টাইমের রেসপেক্টে যে ভ্যালু তাকে কি করবা, ডিফারেন্সিয়েট করবা। সেখান থেকে এক্সেলারেশনের ভ্যালু পেয়ে গেছো। এক্সেলারেশনের ভ্যালু পেয়ে যাওয়ার পর আহ তুমি যদি টাইমের মান 4 পুট করে দাও তাহলে কি পাচ্ছ, টাইমের মান যদি 4 পুট করে দাও তখন তুমি তোমার আলটিমেট রেজাল্ট পেয়ে যাচ্ছ যে হ্যাঁ এখন এক্সেলারেশন এত। এন্ড সিম্পলি f = ma। তখন এই যে এক্সেলারেশন যেটা টাইম = 4 এ পাইছো সেটা পুট করে দিলে তুমি কি পেয়ে যাবে, টোটাল ফোর্সটাকে পেয়ে যাচ্ছ। এখন টোটাল ফোর্সটা তুমি পাইছো, সেটাকে চাইলে কিন্তু কিভাবে লিখতে পারো, কিউ ইউ ক্রস পি এইভাবে লিখতে পারো। তখনও দুই ভাবে তুমি ম্যাচ করাইতে পারো যে না আমি আসলে ফোর্সটা সেম পাচ্ছি। ঠিক আছে, এখন তুমি কাইনেটিক এনার্জিটা চাও। সো তুমি মনে করো এই ভ্যালুটা পাইছো এক্সেলারেশন বা টোটাল ফোর্সের। হ্যাঁ, এখন তুমি ইউ বের করছো না আগে, একটু আগে ইউ এই যে এখানে টাইম = 4 এ। সো ওই ইউর ভ্যালুটাকে যদি এখন কি করে এখানে তার শুধু মানটা বের করো, √/(4
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওই আকারে, এবং তার সাথে যদি হাফ এম গুণ করে দাও তাহলে টোটাল কাইনেটিক এনার্জিটাকে পেয়ে যাবা। আচ্ছা, এখন তোমাকে দেখো লাস্ট কি বলছে, যে এখানে লোকেশনটা বের করতে বলছে। সো লোকেশন বের করতে হলে তুমি কিভাবে যাবা? তুমি ফার্স্ট অফ অল আসো, সরি, হ্যাঁ এখানটাই তুমি ইউর ভ্যালুটা জানো। হুম, ইউ এক্স, আর এখান থেকে তুমি অ্যাক্সেলারেশন বের করছো। আচ্ছা, ইউএক্স এর ভ্যালুটা তুমি জানো। এখন ইউএক্স সমান কি লিখতে পারতেছো, যে ডিএক্স ডিটি। সো ইউএক্স এর ভ্যালু তো তুমি একটু আগে ক্যালকুলেশন করছো, যে 3 sin 5t। এখন তুমি ওখান থেকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে এক্স এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ। সো এখানে তুমি এক্স এর ভ্যালুটা পাইলা এবং এখানে একটা কনস্ট্যান্ট আসলো। আশা করি তুমি ইন্টিগ্রেশনটা করতে পারো। sin 5t করলে cos 5t, কিন্তু তার আগে মাইনাস আসবে এবং 5 যেটা আছে সেটা ভাগ হবে এখানটায়। একইভাবে ইউ ওয়াই থেকে তুমি ওয়াই এর ভ্যালুটা বাইর করবা। এখানে যেহেতু cos 5t আছে, তুমি ইন্টিগ্রেশন করলে sin 5t পাবো এবং এখানে যে 5 সেটা ভাগ করবা। তো টোটাল 3/5, আর একটা কনস্ট্যান্ট আসবে বি টু। আর ইউজের যেহেতু জিরো ছিল, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে শুধুমাত্র একটা কনস্ট্যান্ট পাবে বি থ্রি। এখন তুমি যদি বি 1 বি 2 বি 3 এই টাইমগুলোকে, কনস্ট্যান্ট গুলোকে বের করতে চাও, তাহলে কি করবা, যে এক্স ইকুয়াল টু টি ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু জিরোতে এক্স ওয়াই জেড এর মানগুলো বসাবা। এবং তুমি জানো যে এটা স্টার্ট করছিল অরিজিন থেকে। অরিজিন থেকে স্টার্ট করা মানে কি? অরিজিন থেকে স্টার্ট করা মানে হচ্ছে তার যে আদি পয়েন্ট সেটা ছিল 0 0 0। এরপর কি বসাবা, বি 1 বি 2 বি 3 এর ভ্যালুগুলা সিম্পলি বের করে নিবা। দ্যাটস ইট। তারপর তুমি কি করবা, যে এটা 4 পজিশনে কত আছে, টাইম ইজ হলো 4 হলে কত হবে সেটাও বের করতে পারবা। আশা করি বুঝতে পারছো। এরপর D নাম্বার পজিশনটা, এটা একটু মজার প্রশ্ন, যে D নাম্বারে যে ফাইন্ড দ্য পার্টিকেল ট্রাজেক্টরি বাই এলিমিনেটিং টি। প্রশ্নটা শুনতে একটু কঠিন লাগতেছে বাট মজার। এটা এক্সপ্লেন করি কি এরকম। মনে করো এই যে তুমি এক্স এর দিকে যে পজিশনটা পাইছো সেটাকে 0.6 মাইনাস 0.6 cos 5t। তার মানে এক্স সমান হচ্ছে 0.6 মাইনাস 0.6 cos 5t। সেখান থেকে চাইলে তুমি cos 5t-র একটা ভ্যালু বের করে নিতে পারবা না, রাইট? তুমি চাইলে cos 5t এটা একটা ভ্যালু বের করবা। এটা কিভাবে ভ্যালুটা বের করবা, যে এক্স ইজ ইকুয়াল টু 0.6 মাইনাস 0.6 cos 5t, তার মানে কি এক্স মাইনাস 0.6, অথবা 0.6 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি 0.6 cos 5t, এইটুকু রাখলেও চলবে। একইভাবে ওয়াই সমান শুধু আসছে 0.6 sin 5t, এইটুকু, এটা হলেই চলে। এখন তুমি চাইলে কি করতে পারো, বর্গ করতে পারো, যে 0.6 cos 5t হোল স্কয়ার প্লাস 0.6 sin 5t হোল স্কয়ার। 0.6 হচ্ছে আমার কমন যাবে, আর কস স্কয়ার 5t প্লাস সাইন স্কয়ার 5t, এটা তো আমার 1 হয়ে যাচ্ছে। এখন এই কন্ডিশনটা যদি তুমি ফিল আপ করো, তখন হচ্ছে কি এখানে এক্স মাইনাস 0.6 হোল স্কয়ার লিখো, অথবা 0.6 মাইনাস এক্স হোল স্কয়ার লিখো, দ্যাটস দ্য সেম কেস, যেহেতু বর্গ করে ফেলতেছো। প্লাস ওয়াই স্কয়ার সময় কোন একটা মান, যেটা 0.6 হোল স্কয়ার, মানে এই মানটা আসবে। এবং এখানে সেট এর ভ্যালু যেহেতু জিরো, তার মানে এখানে এটা ডিনোট করে রাখছে জাস্ট সেট ইজ ইকুয়াল টু জিরো। সে খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা বৃত্তের ইকুয়েশন। তার মানে ওই যে ট্র্যাজেক্টরি, এটা আসলে ঘুরে ঘুরে, মানে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমার আহ, যে চার্জ সেটা কিন্তু এরকম ঘুরতে থাকবে, একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, যে এই বৃত্তাকার পথের যে রেডিয়াস সেটা হবে 0.6। ঠিক আছে? সো দা, এখানে লিখে দিচ্ছে দাস দা পার্টিকেল জাইরেটস ইন অ্যান অরবিটাল অ্যাবাউট আ ম্যাগনেটিক ফিল্ড লাইন, মানে ম্যাগনেটিক ফিল্ড লাইনটাকে কেন্দ্র করে সে ঘুরতে থাকবে। ওকে, এন্ড ফাইনালি দা কোয়েশ্চেন ছিল কি, যে কাইনেটিক এনার্জিটা কনস্ট্যান্ট থাকবে। সেটা কিরকম? তুমি যে ইউর ভ্যালুটা নিচ্ছ, হ্যাঁ, তুমি যে ইউর ভ্যালুটা নিচ্ছ সেটা কি, আহ বসায় যদি দেখো তাহলে আহ একটু খেয়াল করো এখানটাই। হুম, এখানটা খেয়াল করে দেখো, তোমার যে ইউর ভ্যালু সেটা যেহেতু কি কস স্কয়ার 50 সাইন স্কয়ার 50 এই আকারেই আসতেছে ইউ স্কয়ার করলে। হুম, সো আচ্ছা, আমরা খুব সময় ম্যাথটা শেষ করছিলাম, যে এখানে কেন কনস্ট্যান্ট হবে, যেহেতু আসলে কি ইউর ভ্যালুটা কি ছিল, ওই 9 cos স্কয়ার 5t 9 sin স্কয়ার 5t আকারেও তুমি লিখতে পারতেছো। হ্যাঁ, তো ওই কারণে তুমি কি করতে পারতেছো, যে তুমি স্কয়ার করো, এরকম স্কয়ার করো, আলটিমেটলি তো ওয়ানই আসবে, এবং ওয়ান আসলে কি তুমি কনস্ট্যান্ট ভ্যালু পাবা। বুঝতে পারছো?
ওকে, আচ্ছা এই ম্যাথটা 8.3 একটু দেখে নিও কি বলতে চাচ্ছে। 8.4 এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা এটা কি বলছে একটু দেখাই, যে একটা রেক্টেঙ্গুলার লুপ, এরকম একটা রেক্টেঙ্গুলার লুপ, এটার মধ্যে কারেন্টটা ফ্লো হচ্ছে এই ডিরেকশনে, ঠিক এভাবে। আর একটা হচ্ছে ইনফিনিট লং একটা ফিলামেন্টারি ওয়্যার, এরকম লম্বা একটা তার, তার মধ্যে দিয়ে I1 পরিমাণ কারেন্টটা ফ্লো হচ্ছে। তো বলতেছে যে আহ, এই যে লুপ এটা, এই কারেন্টের কারণে যে ফোর্সটা পাচ্ছে সেটা হচ্ছে এই টোটাল জিনিস। আচ্ছা আমি যদি পুরো ছবিটাকে আর একটু দেখার চেষ্টা করি, যে এই কারেন্টের এখানে যে লাইনটা, এখান থেকে প্রথম যে দূরত্ব এটুকু আমরা বলতেছি রো নট, আর এটা হচ্ছে রেক্টেঙ্গুলার যে লুপ তার কি বলবো উইথ, এটা হচ্ছে এ, আর হাইটটা হচ্ছে বি, এটা বি। এইটা এখান থেকে প্রথমটুকু রো নট হলে এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা হবে অবশ্যই কি রো নট প্লাস এ। আচ্ছা এখন আমরা আসি টোটাল ফোর্স এখানে হবে কি F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4, এগুলোর সমান হবে। এবং এখানে এই ভিতর দিকের ফোর্স একটা একটা অপরটাকে কি করে দিবে, এলিমিনেট করে দিবে, সুতরাং ভিতর দিকে কোনো কিছু থাকবে না। কারণ এখানে কারেন্ট যাচ্ছে, এখানে কারেন্ট যাচ্ছে সেম পরিমাণ, তো এটার দূরত্ব ডিস্টেন্সটা সেম। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড, এখানে ম্যাগনেটিক ফিল্ডটাকে কি করে দিবে, ক্রস করে দিবে। সেম ভাবে এখানে ম্যাগনেটিক ফিল্ড যেটা ক্রিয়েট হবে ভিতরের দিকে, এখানে যে ম্যাগনেটিক ফিল্ড ভিতর দিকে ক্রিয়েট হবে সেটাকে নালিফাই করে দিবে, শুধুমাত্র আউটার ডিরেকশনে ফোর্স গুলো থাকবে। কারণ ফোর্সটাকে তুমি চাইলে একটু আগে দেখছিলে যে কিভাবে লেখা যেত, IDL আইডিএল ক্রস বি, এবং এখানে এটাকে তুমি ইন্টিগ্রেশন করবা। আচ্ছা এখানে এই পি এর ভ্যালুটা কোত্থেকে, μ0 I1 2 পাই ρ0 আসছে। এটা হচ্ছে গত ক্লাসে চ্যাপ্টার 7 যখন পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে কিছু সেলফ দেওয়া হয়েছিল। তো ওটা যদি দেখে থাকো, আহ একটা ইনফিনিট লং ওয়্যারের জন্য এখানে এই সূত্রটা পাবা। আর তুমি যদি দেখতে না চাও, এটুকু পর্যন্ত একটু মাথায় রাখতে পারো যে কি আসবে, যে ইনফিনিট লং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা হচ্ছে μ0 I/2 পাই ρ0। এটা ইন্টারেরও পড়াশোনা ছিল, কেউ যদি ইন্টারে দেখে থাকো। এই ছেলেটা হুম, আচ্ছা এখন দেখি যে আমাদের কি বলতেছিলাম, যে আমরা এই B1 এটার ভ্যালু তো পাইলাম। ওকে, আর F1 সমান কি, আমাদের এখানে বসাইবো যে কি IDL 2 বি ক্রস B1। এখানে IDL 2 মানে কি, এখানে এর মধ্যে দিয়ে কি কোন দিকে কারেন্টটা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আর B1টা হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড বাইরের যে তারটা আছে ওইটার কারণে যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা এখন দেখো DL 2, এটা তো জেড ডিরেকশনে বলা যেতে পারে, যেহেতু এদিকে জেড ডিরেকশন, তাহলে এটা উপরের দিকে জেড ডিরেকশন, এবং এটা জেড এর কতটুকু কতটুকু চেঞ্জ হয়েছে, এখানে জেড এর ভ্যালু 0, আর এখানে জেড এর ভ্যালু পি। আর যদি আমি এই লাইনটার জন্য চিন্তা করতাম, এই লাইনের এদিকে, তাহলে সেটা আপার লিমিট হইতো 0 আর লোয়ার লিমিট হতো বি, কারণ কি বি থেকে 0 দিকে যাচ্ছে। এখন আমরা এই F1 এ কি পরিমাণ ফোর্স আসতেছে সেটাই দেখি। যে ফার্স্ট অফ অল I2 DL 2, এটা ছিল আমার কারেন্ট এলিমেন্ট ফর লুপ 1, সরি লুপ 2 এখানে, এবং এই সাইডটাতে। আর লুপ 1 এর জন্য হচ্ছে আমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা তাহলে সেইভাবে তুমি এটা লিখতে পারো, এবং আমি বলতেছিলাম যে সেটা হলো 0 থেকে বি তে তোমার কি হবে, আহ লিমিটটা বসাবা। আর বি এর ভ্যালুটা তো একটু আগে দেখছো যে কি μ0 I1 2 পাই ρ0, এটা আসবে এটা। তো সিম্পলি এটা যদি ইন্টিগ্রেশন করো, দেখো AZ ক্রস FI আসবে। AZ ক্রস FI করলে তোমার হচ্ছে কি মাইনাস এই রো আসার কথা না, আমারটা এরকম জেড, এখানে যদি ফাই লিখো, এখানে যদি রো লিখো, এটা হচ্ছে XYZ এর মতো আর কি। তো যদি জেড আর রো কে যদি ক্রস করো তাহলে মাইনাস, জেড আর ফাই কে যদি ক্রস করো তাহলে মাইনাস এই রো পাবা। সেখানে এই রো আসছে, যেহেতু মাইনাস আসছে তার মানে এই ফোর্সটা হবে অ্যাট্রাকটিভ। এটা অন্যভাবেও বলা যায়, মনে করো এদিকে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, এদিকে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, এই কারেন্ট ফ্লোর কারণে এই বরাবর এইভাবে একটা কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে,
এই ডিরেকশনে, মানে একটা হচ্ছে লুক লাইক দিস, এই ডিরেকশনে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। আর এই যখন এদিকে কারেন্ট যায় তখন এরকম হচ্ছে। দেখো মাঝের পয়েন্টটাতে, মাঝখানের এই অংশে এক নাম্বার যে লুপ, তার এই তারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটা এদিকে যাচ্ছে, কিন্তু দুই নাম্বার এখানকার যে কারেন্ট তার জন্য ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে মানে বাইরে হয়ে আসতেছে। তার মানে এই দুইটা পয়েন্ট একে অপরকে কি করে দিবে, জিরো করে দিবে। অর্থাৎ দুইটা তারের মাঝখানে আমার ম্যাগনেটিক ফিল্ড গুলা একটা অপরকে নালিফাই করে দিবে। তখন ওদেরকে ব্যালেন্স করার জন্য এই দুইটা তার অনেকটা এইরকম হয়ে যাবে। তো এটাকে বলতেছিলাম আর কি অ্যাট্রাকটিভ ফোর্স, একটা অপরকে অ্যাট্রাকশন করবে, সে কারণে কি এই ধরনের শেপ হবে। যদি রিপালশন করতো তখন অনেকটা এরকম হয়ে যেত, এই টাইপের। সো ওই ক্ষেত্রে তোমার পজিটিভ ভ্যালু আসবে, একটু আগে যেরকম নেগেটিভ আসছে সেরকম আসবে না, পজিটিভ আসবে। ওকে। আচ্ছা এখন আমরা দেখি এক নাম্বার লুপের জন্য তো গেল, এখন দুই নাম্বার আর তিন নাম্বার লুপের জন্য কত আসবে। তিন নাম্বার লুপের জন্য সিম্পল, জাস্ট এখানে রো নট আছে, এখানে রো নট প্লাস এ হবে, আর কোনো কিছু চেঞ্জ হয় না। আরেকটা চেঞ্জ আছে, এখানে জিরো থেকে বি ছিল, এখানে হবে কি বি থেকে জিরো, কারণ কি আমার কারেন্ট আসতেছে নিচের দিকে। এবং এটা যদি তুমি ক্যালকুলেশন করো এখানে দেখবা পজিটিভ আসছে, তার মানে অবশ্যই রিপালসিভ ফোর্স হবে, রাইট? আচ্ছা, এবার এফ টুর জন্য আসি। এফ টু মানে হচ্ছে এইটা, এবং এখানটায় দেখো লিমিটটা হচ্ছে যে যে কারেন্ট এদিকে গেছে, তার মানে লিমিটটা হবে এখানটা ছিল রো নট আর এখানে ছিল রো নট প্লাস এ। আর যখন উল্টো দিকে আসবে তখন কি রো নট প্লাস এ থেকে রো নট পর্যন্ত আসবে। তো সিম্পলি এখানে ডিজেড এর জায়গায় কি লিখতে পারবা, ডিজেড এর জায়গায় তোমাদের লেখা উচিত, সরি ডি এল টুর জায়গায়, এফ টুর জায়গায় এই যে ডি এল টু, এটা জায়গায় তুমি ডি রো লিখছো, কারণ কি এই এটা যদি একটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম হয় এই বরাবর হচ্ছে রো থাকবে আর উপরে সেট। সে কারণে এখানে কি লেখা হচ্ছে ডিএল এর জায়গায় আমি ডি রোটাকে লিখতেছি। ডিএল মানে কি যেই যেই লাইনে কারেন্টটা ফ্লো ছিল ওইটার জন্য যে ভেক্টরটা পাবা, সেখানে ডি রো লিখছে, এ রো আসবে, ডি রো এ রো। আর সিম্পলি আগের মতো মিউ নট আই ওয়ান টোয়াইস পাই রো, আর এখানে আসতেছে এফ আই। আচ্ছা এখন রো নট প্লাস এ, আর এখানে রো নট থেকে আসবে, সিম্পল ক্যালকুলেশন করবা। আশা করি ঠিক আছে, ক্যালকুলেশনটা করতে পারবে। এখানে ডি রো আছে, রো আছে, ঠিক আছে। সো ডি রো আর রো থাকলে কি প্রথমে ডিফারেন্সিয়েট করবা, ওয়ান সরি ইন্টিগ্রেশন করবে কি ওয়ান বাই রো, কি ইন্টিগ্রেশন করলে কি আসবে ওই যে এল এন রো আসবে আর কি, এরপর লিমিট বসালে যা আসে। সেটা একটা প্যারালাল রেজাল্ট। এফ ফোরও দেখবা কি মাইনাস পাবা, সেম জিনিসই পাবা। আচ্ছা, এফ টু আর এফ ফোর আসলে সমান কিন্তু বিপরীতই পাবা, এবং একটা অপরকে কি করে দিবে, নালিফাই করে দিবে। আলটিমেটলি এদের ইফেক্ট তুমি পাবা না। আর এদিকে প্যারালাল বলার উদ্দেশ্য হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড এদিকে যাচ্ছে, এটারও এদিকে যাচ্ছে। আলটিমেটলি দুইটা ডিরেকশন আসলে কি, অর্থাৎ এখান থেকে যে ডিরেকশন, এখানে যে ডিরেকশন, ওইটা কি প্যারালাল বলে। আচ্ছা এখন তুমি এখন কি পাচ্ছ, এফ ওয়ান এফ টু প্লাস এফ থ্রি প্লাস এফ ফোর, এগুলো যদি যোগ করো, সিম্পলি যোগ করলে দেখবা আসলে কি রেজাল্টটা এই জিনিসটা আস্তে আস্তে তোমাকে যেটা প্রুভ করতে বলা হচ্ছে। সেটাতে আসলে মুখস্থ করার কিচ্ছু নাই, তুমি জাস্ট এই অংশটুকু কি একটু আগে থেকে চাইলে প্রুভ করতে পারো, বা হ্যাঁ এই জায়গাটা চাইলে মনে রাখতে পারো। আর আলটিমেটলি সূত্রটা কি আইডিএল ক্রস বি, এটাকে জাস্ট বিভিন্ন লেন্থের জন্য আমরা কি করছি, ভ্যারি করছি, দ্যাটস ইট। আচ্ছা, ম্যাগনেট টর্ক আর মোমেন্ট থেকে খুব একটা জিনিস দেখা দরকার নেই, কয়েকটা বেসিক জিনিস দেখবা, যেমন ধরো টর্ক সমান কি আর ক্রস এফ আকারে বলতেছি। হ্যাঁ, এই প্রুফ টুফ দেখা দরকার নাই। ম্যাগনেটিক ডাইপোলটা খুব একটা দেখা দরকার নেই, জাস্ট কয়েকটা জিনিস দেখবো, আমি ডিনোট করে দিচ্ছি। এই ম্যাথও দেখা দরকার নাই। বাদ ম্যাগনেটাইজেশন ইন ম্যাটেরিয়ালস এই পোর্শনটা তার পেটে একটু পড়বা, ঠিক আছে। পরে এই ধরনের ম্যাথ গুলো করার দরকার নেই, এখানে কি প্রুফ করছে তুমি ভুলে যাও। তুমি জাস্ট মনে যেগুলো দেখবা সেগুলো কি, যে পি এর সাথে এইচ এম, এম হচ্ছে কি আমার কোনো ম্যাটেরিয়ালের জন্য যে আলাদা করে যে ম্যাগনেটাইজেশন, ঠিক আছে, ম্যাগনেটিক পোলারাইজেশন ডেনসিটি যেটাকে আমরা বলতেছি, ওইটা। ঠিক আছে, খালি এই পোর্শন থেকে তুমি দেখবা যে এর নামটা কি, নোটেশনটা কি, ঠিক আছে, নোটেশনটা কি, নামটা কি। তো দেখি এই যে দেখো, ম্যাগনেটাইজেশনটাকে আমরা এম দিয়ে প্রকাশ করতেছি, দ্যাটস ইট। আচ্ছা এই নামগুলো দেখবা, কারণ এটা হচ্ছে আমাদের পরবর্তীতে ম্যাথ করার জন্য লাগবে। আর
এখানে দেখো এক্স এম একটা টপিক আসতেছে যেটাকে আমরা বলতেছি ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। সো এটা আসলে কি যে ডিনোট করতেছে সেটা একটু দেখে নিবা যে হ্যাঁ আমার এম এই যে এই জিনিসটা যদি একটু খেয়াল করো, মিউ আর সমান 1 + xm, তার মানে এক্স এম সমান কি লেখা যায়, মিউ আর -1। হ্যাঁ, এভাবে লিখতে পারবা। সো আমাদের এই টার্মগুলো একটু পরের দিকে লাগবে। সো এই অংশগুলোই তোমাদের খালি দেখতে হবে। ক্লাসিফিকেশন ম্যাটেরিয়ালস থেকে শুধুমাত্র এই অংশগুলো একটু দেখবো যে হ্যাঁ ডায়াম্যাগনেটিক্স কি, প্যারাম্যাগনেটিক্স কি, ফেরোম্যাগনেটিক্স কি, কখন কোন ধরনের কেসে হয়। ঠিক আছে, অনেক সময় হয়তো যেমন ধরো গতকাল ফ্রি স্পেসের কথা আসতেছিল, তখন তখন তোমরা হয়তো লিখছো হচ্ছে অনেকে এপসিলন আর মান 1, যারা লিখছো ঠিক আছে, অনেকে আবার আমাকে হয়তো সিআর কোয়েশ্চেন করছিল যে এপসিলন আর এর ভ্যালুটা কি হবে। এপসিলন আর ভ্যালুটা আসলে দেওয়া নাও থাকতে পারে। হুম। তো ওই ধরনের কন্ডিশন গুলোকে এড়ানোর জন্য বা তুমি বোঝার জন্য যে এটা আসলে কোন ধরনের ম্যাটেরিয়াল, তো ওই অংশটুকুর জন্য এটা একটু দেখে নিবা। আচ্ছা, আমরা শুরু করবো হচ্ছে ম্যাগনেটিক বাউন্ডারি কন্ডিশন, এই টপিকটা। আচ্ছা, ম্যাগনেটিক বাউন্ডারি কন্ডিশন কি, এটা এটা আসলে ওই আমরা ইলেকট্রিক ফিল্ডের জন্য যে বাউন্ডারি কন্ডিশন পড়ছি, সেম টু সেম কেস। তোমরা আশা করি ওইগুলো পড়ছিলা সিটির জন্য, যে ইলেকট্রিক ফিল্ডের জন্য বাউন্ডারি কন্ডিশন। আচ্ছা, এখন দেখো আহ এই যে ম্যাগনেটিক বাউন্ডারি কন্ডিশন, এখানটাই কি আসতেছে যে আমাকে গাউস ল ফিল আপ করতে হবে ম্যাগনেটিক ফিল্ডের জন্য। সেটা কি, বি ডট ডি এর সমান 0, আর একটা হচ্ছে এইচ ডট ডিএল, এটা যদি ক্লোজ লুপে করো তার মান ফেলো হবে আই। আসি ফার্স্টে দুইটা মিডিয়াম, এখানে একটা সারফেস আগের মতো, অথবা তুমি চাইলে একটা লাইন কল্পনা করতে পারো, এবং এই লাইনটা ছোট লাইন হবে। এখানে আমরা একটা চিন্তা করবো যে হ্যাঁ এখানে একটা সারফেস কারেন্ট ডেন্সিটি আছে, যেটা একটা এই টোটাল সারফেসের মধ্যে দিয়ে সে কি করতেছে, প্রবাহিত হচ্ছে। সো ওটাকে আমরা কে হিসেবে চিন্তা করব এবং আগাবো আর কি। তো আসি, এখানে আমাদের ফার্স্টে কি পি ডট ডি এর সমান 0 হইতে হবে, এবং দেখো আমরা যে আগে পড়ছিলাম এই পাশগুলোতে আমার ম্যাগনেটিক ফিল্ডের কোনো কি থাকবে না, ইফেক্ট থাকবে না, একটা আপনাকে 0 করে দেবে শুধু উপরের দিকে আর নিচের দিকে। দ্যাটস ওয়াই B1n ডেল এস মাইনাস B2n ডেল এস, এটা কত আসতেছে, 0 আসতেছে। আচ্ছা, অর্থাৎ বি ডিএস সমান 0 এটা থেকে আসতেছে। আচ্ছা, এখানে দেখো ডেল এস যদি সমান হয় তাহলে B1n ইজ ইকুয়াল টু B2n তুমি বলতে পারবা। তার মানে বি ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটা কি, সেটা কনস্ট্যান্ট, বাট ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি এইচ যেটা, সেটা কিন্তু কি হবে না, কন্টিনিউয়াস হবে না। সো B1n B2n এই দুটো কন্টিনিউয়াস আমার বাউন্ডারি কন্ডিশনে বা বাউন্ডারি লাইনে, কিন্তু আমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি দ্যাট নট বি কন্টিনিউয়াস, এইচ টি ডিসকন্টিনিউয়াস হবে। আচ্ছা, এখান থেকে এই একটা সূত্র তুমি পাইলা। আর হচ্ছে এরপর কি ই ডট ডিএল যেরকম আগে করছিল সেখানে আসবে এইচ ডট ডিএল ইজ ইকুয়াল টু আই। সেখানে বলতেছিলাম যে টোটাল কারেন্টকে আমি কে দিয়ে চিন্তা করতেছি। ওকে, এখন আসো, সে এখানে আমার কি হচ্ছে যে এইচ এর জন্য এইচ ডট ডিএল এর মতো এইটুকু দৈর্ঘ্যকে আমি ডেল ডাব্লিউ বলতেছি। হ্যাঁ, আর এইটুকু আমি বলতেছি ডেল এইচ। তো আগে আমরা যেরকম করছিলাম যে H1 ডেল ডাব্লিউ প্লাস H1n ডেল এস বাই টু, H2n ডেল এস বাই টু, তারপর কি মাইনাস যাবে H2t ডেল ডাব্লিউ। আমার টি অংশগুলো কি মনে ছিল যে এই দিকের অংশগুলোকে আমরা বলতেছিলাম টি, আর উপরের দিকগুলোকে বলতেছিলাম আমরা নর্মাল বা এন দিয়ে, H1n H2t। তো সিম্পলি এদিকে যখন আসবে তখন উল্টা দিকে চলে গেছে, তাই কি H2t আসতেছে, তার আগে মাইনাস, তার সাথে ডেল ডাব্লিউ গুণ। সেম ভাবে এদিকে এদিকে তার সব এদিকে এটার জন্য আসবে কি -H2n ডেল এইচ বাই টু। আমরা যেরকম ভাবে সলভ করছিলাম আর কি বাউন্ডারি কন্ডিশনটা ইলেকট্রিক ফিল্ডের জন্য, সেম সেম গোস ফর হিয়ার। আলটিমেটলি সলিউশন করলে H1t -H2t সমান কে আসবে। এখন ধরো আহ যদি এরকম হয় যে H1t, কি যে করছে এরা, H1 টি -H2t সমান কে। এখন এটা কি হইতে পারে, 0 হইতে পারে, কে এর ভ্যালু যদি কোনো কারণে 0 হয়। কে এর ভ্যালু যদি কোনো কারণে 0 হয়, অর্থাৎ মনে করো বাউন্ডারিতে কোনো ফ্রি কি নাই, ফ্রি অফ কারেন্ট নাই মিডিয়ামটাতে, হ্যাঁ কোনো কারেন্ট ডেন্সিটি নাই, ইন দ্যাট কেস এটা 0 পেলে তখন এটা কন্টিনিউয়াস হবে, আদারওয়াইজ কিন্তু তুমি এটা কন্টিনিউয়াস বলতে পারবে না। ঠিক আছে, আদারওয়াইজ তুমি এটাকে টেনজেন্সিয়াল কম্পোনেন্টটাকে কন্টিনিউয়াস বলতে পারবে না, তখনই বলতে পারবে যদি কে এর ভ্যালু 0 হয়। আর তুমি জানো এইচ সমান কি,
পি বাই মিউ আকারে লেখা যায়। সেম ভাবে H1T থেকে P1T মাইনাস মিউ 1 মাইনাস P2T মাইনাস মিউ 2 এই আকারে লিখছে। চাইলে এটার মধ্যে যে অ্যাঙ্গেল সেটাও বের করে নিতে পারো, যেমন B1 cos θ 1 সমান B1 n। তোমরা গতকাল দেখছিলে P2n সমান B2 cos θ 2 এভাবে লিখছিলাম। তারপর কি সেম ভাবে টেনজেনশিয়াল উপাংশের জন্য sin θ দিয়ে লিখতে পারো। আলটিমেটলি যদি রেশিও করো sin θ1 আর cos θ1, you will get tan θ1 minus tan θ divided by tan θ2 সমান μ1 divided by μ2। তো এই ইকুয়েশনটাকে একটু মাথায় রাখলে চলবে। আমরা একটা ম্যাথ দেখি কিভাবে আমরা বাউন্ডারি কন্ডিশন ম্যাগনেটিক ফিল্ডের জন্য সলভ করতে পারবো। দেখা যাক। তো ফার্স্ট অফ অল মনে করো এইচ সমান তোমাকে কি দিয়ে দিচ্ছে, একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছে, ভ্যালু দিয়ে দিচ্ছে H1 সমান -2x + 6y। আচ্ছা, আগেরটাতে যখন তোমরা করছিলে অর্থাৎ ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ডের জন্য, তখন কি বাউন্ডারিটা অনেক সিম্পল ছিল, লুক লাইক স্টেট ইজ ইকুয়াল টু জিরোতে মিট করছে। এখানে স্টেট ইজ ইকুয়াল টু জিরোতে মিট না করাই বলছে যে y - x - 2 <0। এই সরলরেখাটা বলো, তুমি চিত্র দেখতে চাও। আগে কি ছিল, একটা এরকম, এখন বাঁকা হয়ে গেছে আর কি। কন্ডিশনটা এই জায়গায় একটুখানি চেঞ্জ করছে ওরা ম্যাথ প্রবলেমটা সেট করার সময়। এরকম বাঁকা হয়ে গেছে। কত, y - x <2। মিউ 1 এর মান বলতে বলে দিচ্ছে যে সেটা 5 μ0 এর সমান হবে। এখন তোমার ক্যালকুলেট করতে হচ্ছে M1 B1 আর H2B2। ঠিক আছে, এই রিজিয়নটাতে তোমার H2B2 এর মানগুলো বের করতে হবে। এবং 2 নম্বর যে রিজিয়ন, এটাতে মিউচুয়াল ভ্যালু বলে দিচ্ছে 2 μ0। ওকে, আসি আমরা সলিউশন। মনে করো y - x - 2 = 0। এই রেখাটা হচ্ছে এটা সরলরেখার ইকুয়েশন অনুযায়ী। আর উপরের দিকে আমার একটা মিডিয়াম, 2 মিডিয়াম, 2 নম্বর মিডিয়াম, আর এইদিকে হচ্ছে আমার 1। এখন তুমি ধরো চিন্তা করতেছো যে < 0 তো y - x < 2 এইভাবে আনতে পারো সাজে কিভাবে। এই যে y - x, এই 2টাকে যদি এই পাশে নিয়ে যায় তাহলে কি y - x < 2। আচ্ছা, এইখানটায় তুমি একটা পয়েন্ট চিন্তা করতে পারো কিরকম, মনে করো যদি 5 আর 6 বসাও, 5 আর 6, y এর ভ্যালু 5, x এর ভ্যালু 6, ইন দ্যাট কেস 5 - 6 সমান কি -1, যেটা 2 থেকে ছোট। তো 2 থেকে ছোট হলে তখন সেটা কোথায় আসবে, y - x - 2, এই যে সরলরেখাটা তার নিচের দিকে। ঠিক আছে, এরকম নিচের দিকে, অর্থাৎ কন্ডিশন 1, বাউন্ডারি 1 আর রিজিয়ন 1। আবার যদি এরকম হয় যে y এর ভ্যালু হচ্ছে 10, x এর ভ্যালু হচ্ছে 2, দ্যাট মিনস 10 - 2 = 8, ইন দ্যাট কেস ওই পয়েন্টটা চলে যাবে আবার কি 2 থেকে বড় একটা রিজিয়ন, অর্থাৎ উপরের দিকে রিজিয়নে। আশা করি তোমরা সরলরেখা যদি করে থাকো এটা আসলে বোঝার কথা। আচ্ছা, এখন মনে করো আমরা যে এই লাইনটা চিন্তা করতেছি, এই লাইন এটাকে আমরা কিভাবে লিখতে পারবো। লাইনটা হচ্ছে ইউনিট ভেক্টর। এই যে এটাকে যদি ইউনিট ভেক্টর, এটা নর্মাল একটা ভেক্টর চিন্তা করতে চাও, এই ভেক্টরটা নর্মাল ভেক্টর, তখন পাবা কি ay - ax। এবং তুমি কি করবা, এদের যে ভ্যালু, এটাকে √2 দিয়ে ভাগ করে দিবা। ঠিক আছে, অর্থাৎ কি এটা হচ্ছে কি 0 0 পয়েন্ট দিয়ে গেছে। এই যে 0 0 পয়েন্ট দিয়ে গেছে, এরকম একটা নর্মাল ভেক্টর। তুমি যদি এটাকে পরিচিত করে নিয়ে আসো এখানটাই, তাহলে কি অবশ্যই কি 0 পয়েন্টে মিট করাতে পারবো। তো 0 থেকে বের হয়েছে এরকম একটা নর্মাল ভেক্টরকে এন দিয়ে তারা প্রকাশ করছে। আচ্ছা, এই যে আমি বলতেছিলাম যে এম এর ভ্যালুটা, যে ম্যাগনেটাইজেশন, এটার যে কনসেপ্ট একটু পরে পরে আসা লাগবে তোমাদেরকে। কেন সাসেপ্টিবিলিটি দিয়ে লিখছি, বা μr1 এও লিখতে পারো, μr1 - 1। হ্যাঁ, এখন দেখো এখানে μr এর ভ্যালুটা কত, অনেকে কিন্তু ভুল করতে পারো। যে μ1 সমান বলছে 5 μ0, এই যে 5, এটা কিন্তু μr, বুঝছো? যে μ0 এর সাথে যেটা গুণ থাকবে সেটা তো তোমার রিলেটিভ পারমিয়াবিলিটি। হ্যাঁ, অনেক সময় তোমাকে μr ও বলে দেওয়া থাকতে পারে, অনেক সময় কি μr বলে না দিয়ে μ1 এর ভ্যালু বলে দিয়েছে। ইন দ্যাট কেস তোমাকে কিন্তু μr এর ভ্যালুটা বের করে নিতে হবে। আবার এখানে যদি μ2, এখানে μr2 যেটা হবে সেটা হবে 2। আশা করি কন্টেক্সটটা বুঝতে পারবা পরীক্ষায় যদি কখনো চেঞ্জ হয়ে আসে। আচ্ছা, কোথায় গেল বলতে, এন ভ্যালুটা বের করলাম, m1 সমান কি, যে হ্যাঁ আমরা লিখতে পারবো μr1 - 1, তার সাথে এইচ গুণ μr এর তুমি ভ্যালু জানো, H1 এর পুরো রিলেশনটাই তুমি এখানে দেওয়া আছে। এটাকে চাইলে পয়েন্ট আকারে লিখতে পারো, অথবা এরকম প্লাস আর ভেক্টর সাইন গুলো দিয়েও লিখতে পারো, অথবা পয়েন্ট দিয়ে লিখতে পারো, ইটস আপ টু ইউ, বাট বুঝে শুনে লিখি, অনেক সময় না বুঝে কাজ করে লিখো। আচ্ছা,
এখন তোমার M1 এর ভ্যালু বের হয়ে যাওয়ার কথা, B1 এর ভ্যালু বের হয়ে যাওয়ার কথা, যেহেতু H1 এর ভ্যালু জানো, μ1 দিয়ে সিম্পলি গুণ করে দিলে তুমি পেয়ে যাচ্ছ μ1 এর ভ্যালু, তোমাকে তো দেওয়াই আছে। আচ্ছা, এখন H1n টা আমরা বের করতে চাচ্ছি, কারণ কি আমাদের আসলে H2 তে যেতে হবে। H2 তে যেতে হলে আমাদের আসলে কি বাউন্ডারি কন্ডিশনটাকে ফিল আপ করে আগাইতে হবে। তো আগে আমরা জানি যে এখানে দেখো, একটু আগে তো দেখছো যে H1 আর H2 সমান। আর এখানে হচ্ছে এটা এটা অবশ্য কখন, যদি কে এর ভ্যালু কি হয়, 0 হয়। বাট B1n B2n এটা যে সমান হবে, এটা সবসময় হবে। ঠিক আছে, তো এই কারণে আমরা আসলে B1n আগে বের করতে যাচ্ছি। আচ্ছা, ফার্স্টে আসি H1n তো একটু আগে বের করলাম বা দেওয়া আছে প্রবলেমে। তো এখান থেকে আমি H1, যেহেতু দেওয়া আছে, H1n টাকে বের করি, যেহেতু আমার H1 এর ভ্যালুটা দেওয়া আছে। কারণ H1 এর সাথে ডট এন যদি করো, হ্যাঁ ডট এন, এটা ডট এন এখান থেকে বের করতে পারবো। এখানে যেহেতু জেড এর কোনো উপাংশ নাই, ওকে, জেড এর যেহেতু উপাংশ নাই, তাই এখানে জেড এর জায়গায় তুমি 0 লিখতেছে, আর কিছুই না। ওকে, এখানে এক্স এর আগে মাইনাস, এ ওয়াই এর আগে প্লাস, দ্যাটস ওয়াই কি এখানে -1 1 এটা আসছে, আর নিচে ভ্যালু 2 2। তো তুমি সিম্পলি এটা কি করলা, ডট গুণন করলা, ডট গুণন করার পর আবার এন দিয়ে গুণ করবা, তার মানে কি এটা হবে কি একটা স্কেলার H1 ডট an। এটা কিন্তু একটা ওই যে উপাংশটা কত, কিন্তু এটা ডিরেকশন আছে, যেহেতু ডিরেকশনটা আমরা চিন্তা করতেছি কোত্থেকে, এন বা ইউনিট ভেক্টর দিয়ে। তো ওই কারণে তুমি এন দিয়ে গুণ করলে কি পেয়ে যাচ্ছ, টোটাল H1n টা পেয়ে যাচ্ছ। আচ্ছা, H1n পেয়ে গেছো। আবার H1n প্লাস H1t হচ্ছে আমার টোটাল H1। তো ওইখান থেকে তুমি H1t এর ভ্যালুটাও বের করে নিতে পারবা, সিম্পলি H1 থেকে H1n থেকে বিয়োগ করে। তারপরে তুমি এখন কি পাইছো, H1 এ না H1t আলাদা আলাদা পেয়ে গেছো। এখন তুমি বাউন্ডারি কন্ডিশনে আসো। হুম, বাউন্ডারি কন্ডিশন কি বলতেছে যে আমার আহ পি μ1 H1n ইকুয়াল টু μ2 H2n। তাহলে এখান থেকে তুমি সিম্পলি μ1 এর যেহেতু ভ্যালু দেওয়া আছে, μ2 এর ভ্যালু দেওয়া আছে, তুমি কি বের করে নিতে পারবে, H2n এর ভ্যালু বের করে নিতে পারবা। ঠিক আছে, H2n এর ভ্যালু কিন্তু বের করে নিতে পারবা। আমার দরকার ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট আসলে কি হয়। আচ্ছা, এখানে যদি কে এর ভ্যালুটা 0 হয়, আহ তোমাকে যদি কিছু বলা নাই, কে এর কোনো মানও বলা নাই, ইন দ্যাট কেস তোমাকে আসলে ধরে নিতে হবে কি সেখানটাই কে এর ভ্যালু 0। তোমার বাউন্ডারি কন্ডিশন এটাকে ফিল আপ করার জন্য, যেহেতু প্রশ্ন আর কিছু তোমাকে ক্লু দেয় নাই, যেটাকে ক্লিক করবো কখন, যদি দ্য বাউন্ডারি ইজ ফ্রি অফ কারেন্ট, অথবা কন্ডাক্টর হয় নাই। এখান থেকে তুমি বুঝতে পারতেছো যেহেতু এটা কন্ডাক্টর না, এটা হচ্ছে কন্ডাক্টর না, কন্ডাক্টর হলে তোমাকে বলে দিত। তো কন্ডাক্টর যেহেতু না, সেহেতু কি তোমার কে এর ভ্যালুটা 0 হবে। তো কে এর ভ্যালু 0 হলে তুমি H1t আর H2t কে সমান পাবা। এখন H1t আর H2t কে সমান তুমি পাই গেছো। তারপর ওখান থেকে B2n B1n এটাও সমান, এখান থেকে μ2 H2n এটাও তুমি জানো। হ্যাঁ, তো আলটিমেটলি H2t ও বের করতে পারবা, H2n ও বের করতে পারবা। আহ এরপর দুটাকে যোগ করে দিলেই H2 আসবে। হুম, কারণ H2 যদি জানো, তার সাথে তুমি μ2 কে গুণ করে দাও, তাহলে B2 এর ভ্যালুটা চলে আসবে। সিম্পল, সিম্পল ম্যাথ। একইভাবে 8.9 এটাও ট্রাই করবা। ঠিক আছে, দ্যাটস ইট চ্যাপ্টার 8 থেকে। তাহলে কি কি করবা, চ্যাপ্টার 8 থেকে এই বাউন্ডারি কন্ডিশনের দুইটা ম্যাথ খুব ভালো করে প্র্যাকটিস করবা, বুঝে শুনে প্র্যাকটিস করবা, কারণ চেঞ্জ একটু একটু করলে যেন বুঝতে পারো। আর ফার্স্টের দিকে আমরা কিছু ফোর্স রিলেটেড ম্যাথ। স্যার হ্যাঁ বলো। স্যার বলো। বাউন্ডারি কন্ডিশন স্যার, যদি কন্ডিশন চেঞ্জ হয় তাহলে কেমন ধরনের মানে পরিবর্তন হবে ম্যাথে? আচ্ছা, যেমন গতকালের ম্যাথে কি প্রবলেম এ হয়েছিল তোমার, জি স্যার। এক্সিসটাকে কি চেঞ্জ করে দিয়েছে, রাইট? জি স্যার। আচ্ছা, আমি কোথায় চলে গেলাম, ফাইভ। হ্যাঁ, হ্যাঁ দেখো, এই এক্সিসটা যদি চেঞ্জ হয়ে যায়, আলটিমেটলি তোমার কম এই যে H1t H2t এটাকে চেঞ্জ হয়ে যেতে যাবে না। এটাকে তোমাকে তো আসলে এরকম করে হিসাব করে বের করতে হবে, রাইট? তুমি দেখো, তোমাকে একটা সরলরেখা দিয়ে দিছে y - x - 2। হ্যাঁ, এই সরলরেখার ওই যে লম্ব সরলরেখার ইকুয়েশন কি হবে, সেটা তুমি বের করতে পারবা না।
হুম। বা এই তোমাকে যে সারফেসটা বলে দিচ্ছেন, মনে করো একটা সারফেস বলে দিচ্ছেন। হুম। এই যে এটা, এখন এটা যদি কোনো কারণে সরলরেখাটা চেঞ্জ হয়ে যায়, লেটস এখানে ওয়াই প্লাস এক্স আসছে, তার মানে এখানে কি চেঞ্জ হবে? সিম্পলি এখানে জাস্ট একটা প্লাস আসবে। প্লাস হ্যাঁ। তো ওই প্লাসটা আসলে তোমার চেঞ্জটা কোথায় হচ্ছে? ফার্স্ট অফ অল এই এইটুকু অংশ ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ নেই। কিন্তু এখানে যখন ডট এন করবা, তখন এই প্লাস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে না? রাইট? বা এখানে মনে করো টু ওয়াই আসছে, জি জি টু স্যার। ওয়াই আসছে, তাহলে টু ওয়াই আসলে এখানে টু আসলো। তাহলে এই এনটা চেঞ্জ হওয়ার কারণে তোমার টোটাল H1n এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। H1n ভ্যালু চেঞ্জ হলে বাকি H1t ও চেঞ্জ হবে। H1t চেঞ্জ হলে তোমার মানে জিনিসটা চেঞ্জ হবে আর কি। আহ, তোমার নর্মাল কম্পোনেন্ট, কিন্তু টোটাল কম্পোনেন্ট H1 এটা তো ফিক্সড। আবার ওইটার কারণে H1t আর H1n যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তার মানে H2t আর H2n এটাও চেঞ্জ হয়ে যাবে। H2t আর H2n যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে H2 যেটা আছে ওটা চেঞ্জ হবে। বুঝতে পারছো চেঞ্জটা কোথায় হচ্ছে? জাস্ট জি এক্সপ্লেন। স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার কালকের ম্যাথটাই কি ধরনের সেন্স ছিল? চেঞ্জটা তো ছিল জাস্ট তোমার কম্পোনেন্ট যেটা ছিল, হ্যাঁ, ওটাতে কি ছিল, এক্স করে দেওয়া হয়েছে, এক্স এক্স এক্সিসে মিট করে দেওয়া হয়েছে, তার মানে এক্স যেটা, সেটাকে তোমার এখন কি চিন্তা করতে হবে? নর্মাল নর্মাল উপাংশ, ওটাই তোমার কন্টিনিউয়াস থাকবে। রাইট? জি স্যার। ওটাকে বেস করে আর কিছু তো চেঞ্জ করা হয়নি, খালি এক্সিসটা চেঞ্জ করা। আমি কয়েকটা খাতা দেখছি, ঠিকই তো লিখছো নাকি, বুঝে লিখছো নাকি না বুঝে লিখছো জানি না।